আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। এখন আমরা ইতিমধ্যেই কিভাবে সংখ্যা পদ্ধতির এই বিয়োগফলের ধারাবাহিকতায় দশমিকে কিভাবে বিয়োগ করতে হয় কিংবা অক্টালে, বাইনারিতে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তো আমরা প্রথমেই এই ভিডিও সিরিজের এইভাবে দশমিকে বিয়োগ করা শিখাইছিলাম। মূলত এইটা নিয়ে কিন্তু আমরা খুব ভালো করে আলোচনা করেছিলাম আপনাদের মাঝে। ঠিক আছে? আর প্রথম ওই ভিডিওটা দেখলে কিন্তু এইগুলা বাইনারি যে নিয়মগুলা ছিল একদম ইজিতে লাইভ ক্লাস পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে ইতিমধ্যে। ঠিক আছে? এই অক্টাল পর্যন্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু লাইভ ক্লাস অর্থাৎ বোর্ডে সহ আমরা কিন্তু সেটা ক্লিয়ার করেছিলাম। এখন আমরা মূলত আলোচনা করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বিগফল নির্ণয় অর্থাৎ সাবট্রাকশন অফ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ঠিক আছে? আমাদের নিয়ম কিন্তু সেম থাকবে। আর আমরা নিয়ম বুঝতে হলে আমরা কি বলছিলাম? বারবার বলতেছি যে আমাদের যে দশমিকের যে নিয়মটা ছিল অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির যে আমরা প্রথম যে বিয়োগফলের নিয়মটা পড়াইছিলাম সেই পদ্ধতিতে বিয়োগটা জেনে আসা। কারণ ওইখানে কিন্তু আমরা গল্প আকারে সবকিছু পড়াইছিলাম। তাই না? তো এখন আমরা এই জন্য আর ওইভাবে আলোচনা করতেছি না। জাস্ট ভিত্তি অনুযায়ী যেহেতু আলাদা হয় তাই এখানে ভিত্তিটাই শুধু আলোচনা করি। নিয়মগুলা কিন্তু সেম থাকবে। ঠিক আছে? এখানে ভিত্তিগত 16 কারণ কি? আমরা জানি এই সংখ্যা পদ্ধতির সংখ্যা হলো 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ অর্থাৎ এগুলো টোটাল মিলিয়ে হলো কত? এই 16। তার মানে এই সংখ্যা পদ্ধতির ভিত্তিও কিন্তু 16। ঠিক আছে? এখানে যদি আমরা এইভাবে লিখি, উপরে আছে 75 আমরা ধরে নিলাম, নিচে আছে কত? এ। এখন এ মানে কি? আমরা কিন্তু জানি হেক্সাডেসিমালে এ মানে কত? 10। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা যদি উত্তরটা নিয়ে আসি আমাদের বোঝার সুবিধার্থে, দেখো সেম ভাবে যদি আমরা চিন্তা করি আগের যে ভিডিওগুলা সেগুলা দেখে আসলে তো এটা এমনিতেই বোঝার কথা। কারণ নিচের সংখ্যাটা আছে কি? এ মানে কত? 10। উপরে আছে কত? 5। তার মানে কি এটা ছোট? যেহেতু উপরেরটা ছোট, তাই এটাকে কি করতে হবে? আরো বড় বানাইতে হবে। আর বড় বানাইলে তার ভিত্তি পরিমাণ যদি ধার দেয়, তাহলে হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। সে 16 আমাকে ধার দিবে। ধার দিলে 16 আর 5 এই দুইটা যোগ করলে কত হবে আমাদের? 21। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 21। এখন 21 থেকে যদি আমার এ বাদ দেওয়া হয়, এ মানে কত জানি? এই যে 10। তাহলে কিন্তু আমরা 10 বাদ দিতে পারি। ঠিক আছে? তাইলে 21 থেকে 10 বাদ দিলে থাকে কত আমার? 11। এখন 11 কে হেক্সাডেসিমালে লেখা যায় না? কারণ আমরা জানি 11 সমান কত? এই বি। বি মানেই কত? 11। তাইলে এখানে কিন্তু আমরা সেই বিটা লিখে দেবো যেহেতু হেক্সাডেসিমালে বি কিন্তু লিখতে হবে। 10, 11, 12 এগুলো মান আসলে কিন্তু এবিসিডি গুলো লিখতে হয়। ঠিক আছে? যেহেতু আমি এখানে ধার নিছিলাম এই 5-এর এই জায়গায় বড় বানানোর জন্য, তাহলে কি 1 দিতে হবে না? বাম পাশের নিচের অক্ষরের সাথে। এখানে কি 1 কোনো অক্ষর কি আছে যার সাথে আমি যোগ করতে পারি? না। সেহেতু কিন্তু এই 7 সেখান থেকে কিন্তু 1 বাদ দিতে হবে। তাহলে হবে কত? 6। এই হয়ে গেল কিন্তু আমার 6। ঠিক আছে? আমাদের গত পর্বের যে ভিডিওগুলো আছে সিরিজ অনুযায়ী অর্থাৎ ইউটিউবের সিরিজ অনুযায়ী দেখলে কিন্তু এগুলো কিন্তু কোনো বিষয়ই না প্লেলিস্ট আকারে দেখলে। ঠিক আছে? তো এইজন্য আমরা একটু দ্রুত যাব যদিও। কারণ আমরা ইতিমধ্যে বিশ্বাস রাখি যে সবার আগের নিয়মগুলা দেখে হোয়াইট বোর্ডে ক্লাস করে সবগুলাই ক্লিয়ার। এখানে জাস্ট শুধু চোখ বুলানো যে হ্যাঁ এটা এইভাবে হয়ে যাচ্ছে। এখন দেখো উপরে আছে কত? 7। নিচে আছে কত? 2। দেখো তো আমার কাছে আছে 7 টাকা। আমি কি কাউকে 2 টাকা দিতে কি সমস্যা হবে? না। তাহলে আমরা সরাসরি বাদ দেবো। এখানে কিন্তু ধার নেওয়ার দরকার নাই। যদি আমার কাছে উপরেরটা ছোট হইতো তখন কিন্তু আমরা ধার নিতাম। যে আমার কাছে টাকা শর্ট আছে তাই আমরা ধার নিয়ে আসি উপর থেকে 16 কারণ এর ভিত্তিগত 16। এখানে কিন্তু বাইনারিতে যেরকম 2 দিত, অক্টালে 8, এখানে কিন্তু 16 দিবে কারণ এর ভিত্তিগত 16। যেহেতু এখানে আমার প্রয়োজন নাই, কারণ আমার কাছে আসে 7 টাকা, 2 টাকা দিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 5। অবশিষ্ট আমার কাছে আরো টাকা আছে। তাহলে তো আর ধার নেওয়া দরকার ছিল না, তাই আমরা ধার নিই নাই। এখন যেহেতু ধার নেই নাই, তাহলে কি আমার ফেরত দিতে হবে কাউকে টাকা? না। তাহলে নিচের যে অক্ষরটা আছে সেটা কিন্তু সেমই থাকবে, অর্থাৎ 5, 5ই থাকবে, এর সাথে এক যোগ করতে হবে না। এখন উপরে আছে কত? 6। এখন 6 টাকা থেকে যদি কাউকে 5 টাকা পরিশোধ করা হয় তাহলে কি এখানে ধার নেওয়ার দরকার আছে? না। আমার কাছে আছে এই 6 টাকা, আমি 5 টাকা দিয়ে দিব, সমস্যা কি? ধার নিতে হবে না, তাহলে কিন্তু একই হবে। ঠিক আছে? এখন যেহেতু ধার নিয়ে নেই তাহলে কিন্তু বাম পাশে নিচের অক্ষরের সাথে যোগ করতে হবে না, যা হবে তাই 6। এখন উপরে আছে কত? 5। এখন যেহেতু 5 আছে তাই এটাকে কি বড় বানাইতে হবে? কারণ আমার কাছে আছে 5 টাকা, আমি তো কাউকে 6 টাকা দিতে পারবো না এই মুহূর্তে, তাহলে আমার ধার নিতে হবে। আর ধার নিলে সে হেক্সাডেসিমালে দিবে কত টাকা? 16 টাকা। কেন 16 টাকায় দিবে? কারণ তার ভিত্তি হলো কত? 16। সে হিসাব রাখে সবগুলোতে 16 করে। তাইলে 16, ওই যে আমরা প্রথম গল্পে বলেছিলাম যে ডজন কিন্তু 12টায়, তাই আমরা 12টা দিছিল। তাই আমরা ধরে নিলাম যে হেক্সাডেসিমালে এখানে কত? 12 জায়গায় 16 হবে। কারণ 12তে আমরা আলোচনা করেছিলাম কোথায়? দশমিক সংখ্যা পদ্ধতিতে, যে ডজনের একটা যে পাইকারি দোকান বা খুচরা দোকানের আলোচনা সেখানে। তো যাই হোক, এখানে আছে যেহেতু 16 এর ভিত্তি, 16 সে ধার দিবে, তাহলে 16 আর 5 হবে কত? 21। এখন 21 থেকে যদি আমরা এই 6 বাদ দিই, 21 থেকে 6 চলে গেলে আমরা জানি হয় 15। এখন হেক্সাডেসিমালে 15 কি সরাসরি লিখে যাবে না? কারণ এর মান কত? এফ। তাই কিন্তু আমরা এখানে এফ লিখে দিলাম। ঠিক আছে? এই দিলাম এফ। ওকে? এখন এখানে যদি আমরা এফ, এখানে ধার নিছিলাম, এখানে যেহেতু ধার নিছিলাম এর বাম পাশে কিন্তু 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করলে এখানে মান আছে কত? 9। এর সাথে 1 যোগ হবে কত হবে? 10। এখন এ মানে আমরা কত জানি? 10। এখন 10 থেকে যদি 10 চলে যায় তাহলে হবে কত? 0। এই লিখলাম 0। ঠিক আছে? তো
তো নিয়ম কিন্তু সেম আগের মতোই হচ্ছে। আমরা যদি আরেকটা উদাহরণ করে দেখি, এখানে দশমিক আছে, দশমিকের জায়গায় দশমিক হবে, বাকি কিন্তু দশমিক নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে উপরে আছে কত? 2। এখানে দেখো তো কত যোগ করতে হবে? উপরে যদি আমার প্রয়োজন হয় 16 যোগ করতে হবে। ঠিক আছে, এই নিয়মগুলো একটু খাতায় লিখে রাখতে পারো, বা প্রয়োজন অনুযায়ী। আমরা যেহেতু ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, তাই আমরা ধরে নিলাম যে আগের ভিডিও অনুযায়ী এগুলো অতটাও দেখার দরকার নেই। ওকে, তাইলে উপরেটা যেহেতু ছোট, তাই আমাকে ধার নিতে হবে। অর্থাৎ আমার কাছে আছে 2 টাকা, আমি তার 9 টাকা কাউকে দিতে পারবো না, তাই আমি ধার নিব। ধার নিলে হেক্সাডেসিমালের ধার কত দিবে? সে 16, তাই আমাকে 16 টাকা দিল। 16 আর 2 আমার কাছে বর্তমান টাকা হলো কত? 18। ঠিক আছে, এখন 18 টাকা থেকে যদি আমি 9 টাকা দিই, আমার কাছে থাকবে কত? 9। এই হলো 9। ঠিক আছে, এখন এখানে যেহেতু ধার নিছিলাম, তার নিয়ম অনুযায়ী আমার বাম পাশের পরের অক্ষরের সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে কত হবে? 3। নিচে আছে 2, আর আমার 1 যোগ হইলো, তাহলে কত হলো? 3। আমার 3 টাকা কাউকে পরিশোধ করতে হবে, কিন্তু আমার কাছে আছে উপরে কত? 1 টাকা। এখন কি এই 1 টাকা থেকে 3 টাকা আমি কাউকে দিতে পারবো না? তাহলে উপরেরটা আমার বড় বানাইতে হবে, অর্থাৎ ধার নিতে হবে আমার। তাহলে সে আমাকে ধার চাইলে কত টাকা দিবে? 16 টাকা। 16 আর 1 মান হবে কত? 17। এখন 17 থেকে যদি 3 চলে যায়, 17 থেকে 3 চলে গেলে আমরা কত জানি? 14। এখন 14 মানে কি? এই যে 14 মানে কিন্তু ই, তাই আমরা এখানে লিখলাম ই। বুঝছো তো ব্যাপারটা নাকি? এখন দশমিকের জায়গায় দশমিক হবে, এটা নিয়ে আর কোনো কাজ নেই। এখানে যেহেতু উপরে ধার নিয়েছিলাম, তাই আবার বাম পাশে তার নিচের অক্ষরটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 5 আর 1 কত হইলো? 6। এখন যেহেতু 6 হইলো, এখন আমার কাছে দিতে হবে কাউকে 6 টাকা। আমার কাছে আছে কত? 4 টাকা। এখন 4 টাকা থেকে কি আমি 6 টাকা দিতে পারবো কাউকে? না। তার মানে কি এটা ছোট আছে, এটাকে বড় বানাইতে হবে। আর হেক্সাডেসিমালে কত দিতে হয়? এই যে 16 কোনতে। যদি সে আমার 16 টাকা আরো ধার দেয়, তাহলে আমার মান কত আসবে? 20। কারণ আছে 4 টাকা, আর আমি ধার নিলাম 16 টাকা, তাহলে হলো কত? 20। এখন 20 থেকে যদি 6 চলে যায়, আমরা জানি আবার 14, আর 14 মানে জানি কত? ই হয়। এই যে ই লিখলাম। এখন এখানে যেহেতু 4 এর এখানে যুক্ত করছিলাম, তার মানে ধার নিছিলাম। এখন কিন্তু আমাদের 1 দিতে হবে। 1 দিলে 4 আর 1 কত হবে? 5। এখন নিচের অক্ষরটা হয়ে গেল কত? 5। এখন আমার কাছে উপরে আছে কত? ছোট, অর্থাৎ 2। আমি 2 টাকা থেকে তো আর 5 টাকা দিতে পারবো না, আবার তাহলে ধার নিতে হবে। তাহলে আবার যাই আমি যখন বললাম, সে আমাকে দিল কত? 16। এখন 16 আর 2 মান হলো কত? 16 আর 2 কত হয়? 18। এখন 18 আর নিচে আছে কত? 5। 18 থেকে যদি আমি 5 টাকা কাউকে দিয়ে দিই, আমার কাছে থাকবে কত? 18 থেকে যদি 5 চলে যায়, 13। তাহলে কিন্তু 13। এখন 13 মানে আমরা হেক্সাডেসিমালে কত জানি? এই যে ডি। ঠিক আছে, আমরা চাবো যে খাতার ভিতরে সাথে সাথে আমাদের সাথে অঙ্কগুলো করার সবাইকে এটা অনুরোধ থাকবে, আর এই মানগুলো লিখা থাকতে হবে। যদিও বা এগুলো অনেক আগেই আমরা শেষ করেছি ইউটিউবের প্লেলিস্টে। সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতির আবিষ্কার কিভাবে হয়েছিল সেইগুলা, সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি, এগুলার অক্ষর কি, সংজ্ঞা বা সংখ্যা পদ্ধতির রূপান্তর, এরপরে যুগ। এখন কিন্তু আমরা বিয়োগের একদম শেষের পর্যায়ে আছি। তো ইতিমধ্যে এগুলো কিন্তু বোঝার কথা, তারপরেও যাদের একটু সমস্যা মনে হচ্ছে একটু খাতায় লিখে নেবেন জাস্ট। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানে এই যে যেহেতু 13, তার মানে আমরা লিখলাম ডি। এখন উপরে আমরা 2 এর ক্ষেত্রে যেহেতু ধার নিয়েছিলাম, তাহলে কি এর পরের যে 5 আছে এখানে কি 1 যুক্ত করতে হবে না? ধার ফেরত দিতে হবে না? 1 যুক্ত করলাম। 1 যুক্ত করলে হইলো কত? 6। উপরে আছে কত? 9। এখন আমার কাছে আছে 9 টাকা, আমি 6 টাকা দিতে কি কাউকে সমস্যা আছে? না। তাহলে 9 থেকে যদি 6 বাদ দেই হবে কত? 3। এই দিয়ে দিলাম 3। ঠিক আছে, এখন কিন্তু আমি ধার নিয়ে নেই, তাহলে কিন্তু আর ফেরত দিতে হবে না। উপরে আছে বি, এখানে আছে 9। এখন বি থেকে যদি 9 বাদ যায়, এখন বি এর মান কত? 11। তার মানে আমার উপরে আছে আমার কাছে 11 টাকা, এখান থেকে আমি 9 দিব, তাহলে কত থাকবে? 2। এই হলো কিন্তু 2। ঠিক আছে, এখানে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যদিও এতক্ষণে ক্লিয়ার মনে হওয়ার কথা, এগুলো এত সমস্যা হওয়ার কথা না। তো আরেকটা উদাহরণ আমরা দেখি, বরাবরের মতোই একই নিয়ম হবে, একই রুল, সবকিছুই সেম নিয়ম। ঠিক আছে, তারপরে একটু দেখতেছি। উপরে আছে 5, নিচে আছে 6। এখন যেহেতু উপরেরটা ছোট, তাই এটাকে কি বড় বানাইতে হবে। আর বড় বানাইলে আমরা জানি বাইনারি ভিত্তি অনুযায়ী সে কত দিবে? 16। তাহলে 16 আর 5 আমাদের মান আসবে কত? 21। 16 আর 5 কত হয়? 21। এখন যেহেতু উপরে 21 আমার কাছে আছে, এখান থেকে আমি 6 যদি বাদ দিয়ে দিই, তাহলে হবে কত? 15। আর 15 মানে হেক্সাডেসিমালে এই যে উপরে এখানে লেখা আছে যে এফ মানে কত? 15। এই লিখলাম 15। এখন এই জায়গায় যেহেতু ধার নিয়েছিলাম 5 এর এই জায়গায়, তাহলে পরের 5 এর এই জায়গায় কিন্তু 1 যুক্ত করতে হবে। তাহলে 1 যোগ করলে কত হবে? 6। এখন নিচে হলো 6, উপরে আছে সি। এই যে আমরা সি মানে কত জানি? 12। এখন আমার কাছে আছে 12 টাকা, আমি কাউকে যদি 6 টাকা দিই সমস্যা আছে কি? না। তাহলে আমরা অবশ্যই 12 থেকে তখন কি 6 বাদ দিব, তাহলে থাকবে কত? 6। এই হলো 6। ঠিক আছে, এখন যেহেতু আমি ধার নেই নাই, তাহলে কিন্তু এক নিচে পরের বাম পাশের অক্ষরের সাথে যুক্ত করতে হবে না। দশমিকের জায়গায় দশমিক বসাবো, এটা নিয়ে তো কোনো ঝামেলা থাকার কথা না এতদিনে। তো নিজে 6 6 থাকলো, উপরে আছে কত? 2। এখন দেখো তো, আমার কাছে আছে 2 টাকা, আমি কি কাউকে 6 টাকা ঋণ পরিশোধ করতে পারবো? না। বাদ দিতে পারবো না। তার মানে এটাকে আমার বড় বানাইতে হবে। তাহলে হেক্সাডেসিমালের নিয়ম অনুযায়ী সে বৃত্তি পরিমাণ ধার দিলে আরো দিবে কত? 16। 16 আর 2 আমার মান কত আসবে? 18। এখন 18 থেকে যদি 6 চলে যায়, তাহলে থাকবে কত? 12। আমরা জানি হেক্সাডেসিমালে সি মানে কত হয়? 12। এই লিখলাম কিন্তু এই জন্য সি, এখানে কিন্তু 12 লেখা যাবে না। এবিসিডি যদি মান আসে, অর্থাৎ 10 11 12 13 14 15 যদি আসে, এবিসিডি গুলো লিখতে হবে। ঠিক আছে, এই ক্লিকটা
ওকে, তাহলে আমাদের 12 ছিল, সি লিখলাম। এখানে যেহেতু ধার নিয়েছিলাম 1 দিতে হবে, তাহলে হবে কত 4। এই 3-এর সাথে 1 যোগ করলাম, 4 হলো। এখন উপরে আছে কত 5, অর্থাৎ আমার কাছে আছে 5 টাকা। 4 টাকা দিতে তার সমস্যা নেই, ধার নেওয়ার প্রয়োজন নেই। তাহলে 5 থেকে 4 বাদ দিলাম, হলো কত 1, এই হলো 1। ঠিক আছে, এখানে যেহেতু ধার নেই নাই, তাহলে তার এই যে পরের যে বাম পাশের লাস্টের 5টা আছে এটার সাথে কি 1 যোগ করতে হবে না? তাহলে উপরে আছে কত 7। এখন যদি 7 থেকে 5 বাদ দেই, তাহলে মান থাকে কত অবশিষ্ট 2। তো এতক্ষণে অবশ্যই এগুলা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরেও যদি কারো ঝামেলা থাকে, আমাদের রুলস গুলা একটু পড়ে নিবেন। এবং আমরা লাইভ ক্লাসে তো এখন ক্লাস নিবই। তো লাইভ ক্লাসে চলুন চলে যাই, কথা না বাড়িয়ে বাকি কথাও এখানেই বলি। আমরা যদি এখন হেক্সাডেসিমালের কিছু বিয়োগ করে দেখি, এটা কিন্তু জাস্ট আগের মতোই প্রত্যেকটা নিয়ম বিয়োগের ক্ষেত্রে যা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি বা কম্পিউটার স্ক্রিনেও আলোচনা করলাম। এখানে হেক্সাডেসিমালে যেটা বড় কথা মনে রাখতে হয়, সেটা কিন্তু আমাদের এর ভিত্তি হলো 16। আর এখানে অক্ষরগুলোর মান, এখানে অক্ষরগুলোর মান যদি আমি একটু এদিকে লিখি, এ সমান কিন্তু হয় 10, বি সমান আমরা জানি 11, সি সমান হয় কত 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান কিন্তু হয় 15। যা ইতিমধ্যে এই যে এখানে আলোচনা করেছিলাম যে এর সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে এফ পর্যন্ত, যার মান হলো 15। এই সবগুলো সংখ্যা মিলিয়ে হলো 16 তার ভিত্তি। এখন এখানে যদি আমরা আগের মতো বাদ দিই, তাইলে আমরা বাদের ক্ষেত্রে এখানে এফটা ইউজ করবো না, জাস্ট সংখ্যাটা মানটাই দেখবো। যেমন এফ, এটার মান কত 15, তাইলে আমরা এখানে বাদ দিব 15। কার থেকে বাদ দিব 9। এখন 9 থেকে কি 15 বাদ দেওয়া যাবে? আমার কাছে আছে 9 টাকা, আমি কি কাউকে 15 টাকা দিতে পারবো না? সেহেতু কিন্তু এটাকে আমার বেশি ধার করে হলেও নিয়ে আসতে হবে তাকে দিতে চাইলে। আর সে ধার করতে হলে কার কাছে যাবে? ভিত্তির কাছে। তাহলে সে ভিত্তিগত এই ক্ষেত্রে 16, তাহলে কিন্তু সে আমার 16 দিবে। 16 আর 9, এখন এই দুটো আমার যোগ করতে হবে। তাইলে 16 আর 9 যদি আমরা যোগ করি, তাহলে এর মান কত আসবে? 25। এখন 25 থেকে যদি আমরা 15 বাদ দিই, তাহলে মান কত আসে? 25 থেকে 15 চলে গেলে আসবে কিন্তু 10। এখন আমার খাতা কলমে হিসাবে আসলো এখানে মান 10, কিন্তু আমি যখন এখানে লিখতে যাব তখন কিন্তু আমার লিখতে হবে 10 কি এখানে সংখ্যা আছে না? আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা কি এ, যার মান হলো 10। তাহলে কিন্তু এখানে আমার এ লিখতে হবে, ওটা কিন্তু আর লেখা যাবে না। এখন এখানে যেহেতু ধার নিছে আগের মতোই, এখানে কিন্তু 1 দিতে হবে। তাহলে নিতে আছে এ, এর সমান আমরা জানি 10। তাহলে এর সাথে কত যোগ হবে? 11। এখন কিন্তু 11 হবে 1 যোগ করলে। ঠিক আছে, এখন 11 যে হলো, উপরে আছে কত 4। এখন কি আমরা 4 থেকে 11 বাদ দিতে পারবো না? সে তখন কি করবে? আবার ধার নিবে। ধার নিয়ে কত দিবে সে? 16। এখন 16 থেকে যদি আরো 4 যোগ করা হয়, 16 আর 4 আমরা জানি হয় কত 20। এখন 20 থেকে 11 বাদ দেওয়া যাবে না, বাদ দিলে কত আসবে? 9। এই জায়গায় কিন্তু আমরা দিব সেই 9, দশমিকের জায়গায় দশমিক দিলাম। এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা নাই। এখন এখানে যে ধার নিয়েছিলাম 1, তার নিচের অক্ষরের সাথে দিতে হবে, তাহলে নিচের অক্ষরের মান কত আসবে? -10। এটা আমরা বাদ দিব। এখন উপরে আছে কত? সি। এখন সি মানে কত হেক্সাডেসিমালে? 16। এখন সরি, সি মানে কত? 12। এখন আমরা 12 থেকে কি 10 বাদ দিতে পারবো না? এখানে কি ধার নেওয়ার দরকার আছে? আমার কাছে আছে 12 টাকা, আমি দিব 10 টাকা, সমস্যা কি? 2 টাকা তো আমার থাকবেই। তাইলে কিন্তু এখানে আর ধার নেওয়ার দরকার নেই কারো কাছে। তাহলে এখানে 2, তো আমরা সরাসরি এখানে নিব 2। এখন যখন আমি ধার করলামই না, তখন কি এখানে দিব? দিব না কিন্তু। তো যা আছে তাই। এখন এখানে আছে 6, তো আমরা 6। এখন উপরে আছে কত? 5। 5। এখন 5 থেকে কি 6 বাদ যাবে? আমার কাছে আছে 5 টাকা, 6 থেকে কি দিতে পারবো না? তখন আমি কি করবো? আবার ধার নিবো এর কাছে। এর ভিত্তি কত? 16। 16 আর 5, সে যদি আমার আরো 16 টাকা দেয়, তাইলে এর মধ্যে আমার মান কত আসবে? 21। এখন দেখো তো, আমার কাছে আছে বর্তমানে 21 টাকা, এখানে আমি 6 টাকা যদি দিয়ে দিই, সমস্যা আছে? এখন 6 টাকা যদি আমি দিয়ে দিই, আমার কাছে থাকলো কত? 15। এখন 21 থেকে যদি আমরা এই 6 বাদ দেই, আমাদের কাছে থাকবে কত? 15। এখন 15 কি লেখা যাবে না? কারণ হেক্সাডেসিমালে 15 মানে কত? এফ। তাইলে কিন্তু এখানে আমরা দিব সেই এফ। ঠিক আছে, এখন উপরে যেহেতু ছোট আমি ধার নিয়েছিলাম এখান থেকে, তাইলে কিন্তু 1 দিতে হবে। তাহলে নিচের অক্ষর কত আসলো? 6। এখন উপরে আছে কত? 9। এখন যদি আমরা 9 থেকে 6 বাদ দিই, তাহলে মান কত আসবে? 3। তো আমরা এখানে কিন্তু সেই দিব 3, তো আমরা দিলাম 3। এখন উপরেটা যেহেতু ছোট ছিল না, যেহেতু ছোট ছিল না, আমি তো ধার নিই নাই, যেহেতু ধার নিয়ে নেই এখন তার দিতে হবে না। তাইলে এখন যা শূন্য আমরা ধরে নিলাম। তো এ থেকে যদি, এখানে যেহেতু বিয়োগের অঙ্ক, এ থেকে যদি কোনো কিছু আমি ধার নিয়ে নেই, কোনো কিছু বাদ দেওয়া লাগে না, তাহলে আমার কি এই থাকবে না? এখানে কিন্তু এই থাকবে। তো এটাই কিন্তু হেক্সাডেসিমালের বিয়োগফল। এখানে জাস্ট আমার খেয়াল রাখতে হবে এবিসিডির মানগুলা, আর যদি শর্ট করে সে 16 দিবে। সে আগের মতো বাইনারিতে 2 দেওয়া হয়েছিল, দশমিকে 10, অক্টালে 8, এই অঙ্কে শুধু 16। তো এরকমই যদি আমরা আরেকটা উদাহরণ দেখি। এখন যদি আমরা এটা থেকে এটা বাদ দিই, তাইলে এর মান কত আসে? উপরেরটা আছে কত? 8। এখন
8 থেকে যদি 7 বাদ দিই, আমার কাছে আছে 8 টাকা, আমি যদি 7 টাকা বাদ দিই সমস্যা আছে নাই? তাহলে 8 টাকা থেকে যদি 7 টাকা চলে যেতে থাকে আমার কাছে 1, তো এখানে কিন্তু 1 হবে। সি, নিচেও আছে সি। এখন সি মানে কত? আমরা যদি সেই মানটা লিখি, সি মানে আমরা জানি 12, সেহেতু এখানে কিন্তু আমরা 12 থেকে যদি 12 টাকা দিয়ে দিই ওকে, আমার কাছে কিন্তু কোনো টাকা থাকে না, তাই এটা আমার শূন্য। এখানে কিন্তু আমি ধার নেওয়ার দরকার নেই, কারণ আমার কাছে কেউ 12 টাকা পাইতো, 12 টাকা আমার কাছে ছিল, দিয়ে দিলাম, শেষ। এখন আমার কাছে কোনো টাকা নেই, যেহেতু আমি এখানে ধার নিই নেই, এখানে কিন্তু দিব না। তো উপরে আছে কত? বি, বি এর মান কত? 11, তো এখানে লিখবো আমরা কিন্তু 11, সরি 11। আর নিচে আছে কত? এ মানে কত? 10, তো আমরা লিখবো এখানে 10। এ বি সি ডি গুলো একটু লক্ষ্য রাখতে হবে জাস্ট। তাহলে বি এর মানে 11, এখানে আছে 10, এ সমান 11 থেকে যদি 10 চলে যায় থাকে কত? 1, এই যে কিন্তু 1। এখানে কিন্তু আমি ধার নিয়ে নেই যে এখানে দিব, তাইলে কিন্তু আমার দেওয়ার দরকার নেই। তাইলে নিচে আছে কত? 9, উপরে আছে কত? সি। এখন সি মানে আমরা জানি 12, তাই এখানে কিন্তু আমরা দিলাম সেই 12। এখন 12 থেকে যদি 9 চলে যায়, তাহলে আমার মান কত আসে? 3। এখানে কিন্তু আমার হয়ে গেল 3। এখন এখানে কথা হলো, এখানে তো ধার নিয়ে নেই, এখানে দিব। এখানে কিন্তু কোথাও ধার নেওয়া লাগতেছে না যদিও, এখানে 9, এখানে আছে 5। এখন 9 থেকে যদি আমার কাউকে 5 টাকা দিতে হয়, মান থাকে কত? 4, আমার কাছে অবশ্যই তো থাকলো, তো আমি এখানে কিন্তু 4 দিব, যেহেতু বিয়োগের অঙ্ক। এখানে যেহেতু ধার নেই নাই, তাই এখানে দিব না। এফ, এফ মানে আমরা জানি কত? 15, 15 থেকে যদি 5 চলে যায় আমার কাছে থাকে কত? 10। এখন 10 কি লেখা যায়? না, কারণ আমরা জানি হেক্সাডেসিমালে 10 মানে হয় কি? এ, তাহলে কিন্তু এ লিখবো জাস্ট। তো এই অঙ্কে কিন্তু আমাদের ধার নেওয়ার দরকারই হয় না, এরকম একটা প্রশ্ন হয়ে গেছে যদিও। তো এতটুকু আলোচনার পরে ইতিমধ্যেই কিন্তু আমাদের বিয়োগের জিনিসটা কমপ্লিট হওয়ার কথা। আসলে পরীক্ষাতে বিয়োগ আসছে এরকম নাই। হ্যাঁ, অনেকগুলো বোর্ড যদি আমরা অ্যানালাইসিস করি, ওইভাবে কিন্তু আমাদের বিয়োগ করতে বলে নাই, কিন্তু তারপরেও আমরা শিখে রাখলাম, কারণ ব্যতিক্রম অনেক কিছু আসে। এইবার আমাদের বোর্ডে কি আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই আমি বলবো, প্রথমে দশমিক বিয়োগ, বাইনারি, অক্টাল, এগুলো বিয়োগটা ধারাবাহিকভাবে দেখলে এটা কোনো সমস্যাই হওয়ার কথা না। আর আমাদের এই ইউটিউবের প্লেলিস্টে কিন্তু একদম শুরু থেকে সংখ্যা পদ্ধতির আবিষ্কার থেকে শুরু করে রূপান্তর, যোগ, বিয়োগ, এতটুকু কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এর পরবর্তীতে আমরা মূলত পরিপূরক যে মেইন পার্টটা আমাদের এই অধ্যায়ের, যেখান থেকে বরাবর কোশ্চেন আসে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এর পরবর্তীতে চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা কি, বা পরিপূরক কিভাবে করা হয়, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, তা নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।